নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। বাড়িতে ঢুকে খুন প্রৌঢ়, চাঞ্চল্য বেহুলায়। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি অবিরাম বৃষ্টিতে নাজেহাল জনজীবন। এবারে আসছি বিস্তারিত খবরে। ভোর রাত্রে বাড়িতে ঢুকে খুন বছর ৬৪-র এক ব্যক্তিকে। বাধা দিতে গিয়ে আঙুল কাটলেন তার স্ত্রী। চাঞ্চল্য বলাগড় থানার অন্তর্গত বেহুলায়। মুখে কালো কাপড় বেঁধে বাড়িতে ঢুকে এক পৌরকে খুন করল দুষ্কৃতীরা। সুজিত বন্দ্যোপাধ্যায় নামে বছর ৬৫-র ওই পৌরকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন স্ত্রী ঝর্ণা বন্দ্যোপাধ্যায়ও। তার বাঁ হাতের বুড়ো আঙুল কাটা যায়। কি কারণে খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে বলাগড় থানার পুলিশ। আজ ভোর রাতে বলাগড় থানার বেহুলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় কয়েকজন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে বাড়িতে ঢোকে। প্রথমে তারা সুজিতবাবুর দাদা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করে। তার চিৎকার শুনে ছুটে যান ভাই। তার উপর চড়াও হয়ে চপার দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে দুষ্কৃতীরা। খুনে বাধা দিতে গেলে স্ত্রী ঝর্ণা দেবীর হাতের আঙুল কেটে যায়। আহত ঝর্ণা দেবীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত ঝর্ণা দেবী বলেন, বহু বছর ধরে এখানে বসবাস করছি, এমনটা হবে কোনোদিনই ভাবিনি। হ্যাঁ, আমি ঘরেই ছিলাম। তারপর আমার ভাসুরকে আমরা দেখতে যাচ্ছিলাম যে দাদা কেমন আছে। একটা লোক ঢুকেছে বাড়িতে, এটা আমরা বুঝতে পেরেছিলাম। তা আমরা ওই ঢোকার মুখটাতে ঢুকতে যাচ্ছি, দেখে একজন বেরিয়ে আসছে। তখন উনি বাধা দিতে গিয়েছিলেন। তখন ওরা ওদের হাতে একটা চাপার টাইপ ছিল, তখন ওনাকে ইয়ে করতে লাগলো, মারতে লাগলো। তখন আমি বাধা দিতে গিয়েছিলাম ওনাকে যাতে না মারে। তখন এই কোপগুলো সেখানে পড়ে। তারপরেই দেখি পেছনে আর একজন ছিল। তারপর ওরা ঘর থেকে বেরিয়ে গেল। তারপরে আর আমরা কিছু জানি না, আর লোকজন ছিল কিনা সেটাও আমাদের জানা নেই। হ্যাঁ, মুখটা পুরো ইয়ে দিয়ে বাঁধা ছিল, কালো কাপড়ে বাঁধা ছিল। না, আমরা ওখানে বহুদিনের বাসিন্দা, আমরা তো অনেক দিন এখানে এসেছি, কিন্তু এরকম পরিস্থিতিতে কোনোদিন আমরা করিনি। কারোর উপরে কোনো সন্দেহ হয় না। পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা প্রথমে বাড়ির বাইরের গ্রিলের তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর পৌরের বড় দাদার উপরে চড়াও হয়। তার চিৎকার শুনে সুজিতবাবু এগিয়ে আসতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে দুষ্কৃতীরা। রাত্রিবেলায় 3:30 নাগাদ কিছু দুষ্কৃতী ঢুকে আমার বাবার ওপর অ্যাটাক করে ফার্স্টে। তারপরে সেই আওয়াজ পেয়ে আমার কাকা যায়। কাকাকে ধারালো দিয়ে আঘাত করার ফলে কাকার ঘটনাস্থলে মৃত্যু হয়। আর কাকিমার একটা আঙুল কেটে বাদ গেছে। কাকিমা চুঁচুড়া হসপিটালে ভর্তি। পুলিশ এসছে, তদন্ত চলছে। তাছাড়া আর আমার পক্ষে তো বলা কিছু সম্ভব নয়, মানসিক অবস্থাও ভালো নয়। তো এসেছিল এরকম একটা বাড়ির লোক যারা দেখেছে, ঘরে দুজন ঢুকেছে, দরজা ভেঙে ঢুকেছিল। কি মনে হচ্ছে দাদা? মনে হচ্ছে মানে তারা চুরি ডাকাতি করতে আসেনি, এটুকু মনে হচ্ছে। কারণ চুরি ডাকাতি করতে এলে তো বাড়িতে জিনিসপত্র নেয়, সেসব কিছু নেয়নি। আঘাত করার উদ্দেশ্যেই এসেছিল। কে বা কারা এলো না এলো সেগুলো আমাদের পক্ষে বলা ঠিক সম্ভব নয়। মানে সেটা তো ওরাই বলতে পারবে, কিন্তু বাবার ওপরই ফার্স্ট অ্যাটাক হয়েছিল। তারপরে আমার কাকা যিনি মারা গেছেন তার উপরে অ্যাটাক ছিল। চাষবাস, ব্যবসা এইসব করতে। পারিবারিক অশান্তি আমাদের মধ্যবিত্ত সমাজে অনেকেরই থাকে, কিন্তু সেটা খুন খারাপি পর্যায়ের মতো অশান্তি কোনোদিনই ছিল না। এখন কোত্থেকে কী হলো আমরা তো এখন পুরো জলে পড়ে আছি, যা বলা এই মুহূর্তে সম্ভব নয়। না, এই এত বড় পর্যায়ে শত্রুতা ছিল না। সামান্য কিছু টুকটাক তো লেগেই থাকে, সেগুলো আলাদা ব্যাপার। বড় পর্যায়ে কিছু ছিল না। চাইছি মানে তো নিরাপত্তা তো চাইছি। আর পুলিশকে আমরা রিকোয়েস্টও করেছি, ওনারাও আমাদের অ্যাসিওর করেছেন যে তদন্ত করে অপরাধীকে তাড়াতাড়ি খুঁজে বার করা যায়। কি কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া জনাপাচেক ডাকাতকে হাতে নাতে ধরে ফেলল ব্যান্ডেল জিআরপি। আজ তাদেরকে চুঁচুড়া আদালতে তোলা হয়। ট্রেনে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 ডাকাতকে হাতে নাতে ধরে ফেলল পুলিশ। পলাতক আরও প্রায় 5 জন। আজ ভোর রাত 2:45 নাগাদ তাদেরকে হুগলি স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্ম থেকে গ্রেপ্তার করে ব্যান্ডেল জিআরপি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ব্যান্ডেল জিআরপি থানার পুলিশ হুগলি স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্মে হানা দিয়ে ওই 5 জনকে পাকড়াও করে। ঘটনায় আরও প্রায় 5 জন পালিয়ে যায়। ধৃতরা হল উত্তর 24 পরগনার গড়িফার বাসিন্দা বছর 25-এর মোহাম্মদ শামীম, ব্যান্ডেল বালিকাটার কুখ্যাত দুষ্কৃতী বছর 32-এর ইন্দু মুদালিয়া, হুগলি কাজিরাঙ্গার বাসিন্দা বছর 40-এর মহেন্দ্র পাসোয়ান,
চন্দননগর উর্দি বাজারের বাসিন্দা বছর 26-এর মোহাম্মদ সাবির, চন্দননগর গঞ্জের বাজারের যুবক বছর 26-এর রাজু যাদব। এদের মধ্যে ইন্দু মুদালিয়ার নামে শুধু ব্যান্ডেল জিআরপিতেই 17টি মামলা রুজু রয়েছে। বাকিদের বিরুদ্ধেও বিভিন্ন সমাজ বিরোধীমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এদের কাছ থেকে একটি ওয়ান শাটার, 850 গ্রাম করে 2টি চপার এবং 2টি ভোজালি উদ্ধার হয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তারা ভোর রাতে প্রথম ডাউন ব্যান্ডেল হাওড়া লোকালে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। গোঘাটের ডাক দিঘি বাঁচাতে আজ এপিডিআর এর পক্ষে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়ে গেল। ভাবা দিঘি বাঁচুক, রেলপথ হোক, এই মর্মে আজ এক নাগরিক কনভেনশন হয়ে গেল চুঁচুড়ায় হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির আহ্বানে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত দ্যুতি কুমার, প্রাক্তন মন্ত্রী নরেন দে সহ ভাবা দিঘির মানুষরা। পূর্ব রেলের তারকেশ্বর থেকে বিষ্ণুপুর সংযোগকারী প্রকল্পের প্রস্তাবিত রেলপথ করতে বাধা আরামবাগ মহকুমার গোঘাট থানার প্রায় 200 বছরের পুরনো এই ভাবা দিঘি। 54 বিঘার এই ভাবা দিঘির উপর নির্ভরশীল এখানকার জনজীবন। স্থানীয় বাসিন্দাদের সাথে ভাবাবেগ জড়িয়ে রয়েছে এই ভাবা দিঘির সাথে। তাদের বক্তব্য, এই দিঘির উপর দিয়ে রেল লাইন গেলে তাদের জীবন জীবিকা সংকটে পড়বে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এই দাবিতেই 2010 সাল থেকে সরব এখানকার মানুষ। এবারে সেই সমস্ত মানুষদের সঙ্গে নিয়ে গণ আন্দোলনকে সুদৃঢ় করতে উদ্যোগী হয়েছে এপিডিআর এর মতো সংগঠন। আজকের কনভেনশন থেকে ঠিক হয় যে কোনো পরিস্থিতিতে তারা ভাবা দিঘির ক্ষতি হতে দেবে না, তবে রেল লাইনের বিপক্ষেও নয় তারা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত দ্যুতি কুমার বলেন, এখানে বিকল্প ব্যবস্থা থাকতেও কেন ভাবা দিঘির উপর দিয়ে রেলপথ নিয়ে যাওয়া হবে? পাশাপাশি মুখ্যমন্ত্রী এখানে বিকল্প দিঘি তৈরি করে দেওয়ার কথা বলেছেন। সে প্রশ্নে অমিত দ্যুতিবাবু বলেন, 200 বছরের পুরনো দিঘি বন্ধ করে নতুন দিঘি করলে বাস্তুতন্ত্রের ক্ষতি হবে। তাই তিনি বলেন, একজনের স্বপ্ন যদি 251টি পরিবারের দুঃস্বপ্ন হয়, তাহলে সেই স্বপ্ন যাতে সফল না হয় আমরা তার পাশেই থাকব। কনভেনশনটা করার মূল উদ্দেশ্য হলো ভাবা দিঘির সমস্যাটা নিয়ে ভাবা দিঘির বাইরের মানুষকেও, বিশেষ করে হুগলি জেলার নাগরিকদের সচেতন করা এবং তারা যাতে ভাবা দিঘির মানুষের যে লড়াই, সেই লড়াইয়ে পাশে দাঁড়ান, এই বিষয়টাকে সামনে আনা। আমরা দেখেছি যে যেভাবে রেল কোম্পানি তারা পরিকল্পনাটা করেছে সেটা অনায়াসেই বদলানো সম্ভব, কিন্তু একটা জেদ ধরে রেল লাইনটা প্রায় 1 কিলোমিটার বাড়তি রাস্তা ঘুরে ভাবা দিঘির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতবর্ষের সংবিধানে 74তম সংশোধনীতে এটা স্পষ্টই বলা হয়েছে যে কোনো উন্নয়নের পরিকল্পনা সেখানকার মানুষের সম্মতিতে গ্রহণ করতে হবে। আমরা বারবার বলেছি, ভাবা দিঘির মানুষ বারবার বলেছেন যে রেলপথ চাই, রেলপথ আমাদের হোক, কিন্তু ভাবা দিঘির মতো দিঘি হুগলি জেলাতে একটা দুটোও নেই। সেই ভাবা দিঘিকে প্রায় 40 মিটার চওড়া অংশ বোঝানো হচ্ছে। একটা দিঘি 200 বছর ধরে তৈরি একটা দিঘি, সেটা আজকে কেটে দিলে সেই দিঘির চরিত্র পাবে না। সেখানে পুকুরের যে জীববৈচিত্র্য, তার চারপাশের যে গাছপালা, সেটা 200 বছর ধরে তৈরি হয়েছে। যতদূর জনশ্রুতি, বর্ধমানের মহারাজা এই দিঘিটা কাটিয়েছিলেন। এই জনশ্রুতিটা একদিনে এই যে সেখানকার বাস্তুতন্ত্র, সেখানকার দিঘির যে চারপাশের অবস্থা, সেই অবস্থাটা তৈরি হতে আরও 200 বছর লাগবে। এই কারণেই দিঘি কাটিয়ে দিয়ে কোথাও কোথাও পুকুরের জায়গায়, জলাশয়ের জায়গায় জলাশয় কাটিয়ে দিয়ে তার ক্ষতিপূরণ সম্ভব। ভাবা দিঘির ক্ষেত্রে তার ইকোসিস্টেমের যে ক্ষতি হবে, বাস্তুতন্ত্রের যে ক্ষতি হবে, সেটা দিঘি কাটিয়ে দিয়ে সেটা ক্ষতিপূরণ সম্ভব নয়। আর দ্বিতীয়ত, যখন অন্য রাস্তা রয়েছে, যখন সোজা রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব, তখন কেন এইটা করা হবে? এর উপরেতে এটা মুখ্যমন্ত্রী বলেছেন এটা তার স্বপ্ন। একজনের স্বপ্ন যদি 251টা পরিবারের দুঃস্বপ্ন হয়, তাহলে আমরা নিশ্চয়ই স্বপ্ন যাতে সফল না হয় তা আমরা তার দিকে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। একটানা বৃষ্টির জেরে নাজেহাল জনজীবন, অতি প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হচ্ছেন না। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। একটানা বৃষ্টিতে নাজেহাল জনজীবন,
কোথাও গোড়াদি, আবার কোথাও 1 হাঁটু সমান জল। অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরেই বের হচ্ছেন না। শুনশান রাস্তাঘাট। হাওড়া বর্ধমান মেন লাইনের পান্ডুয়া থেকে চুচুড়া আসার পথে দুদিকের চাষের জমি জলমগ্ন। অন্যান্য দিনের তুলনায় ট্রেনেও যাত্রী সংখ্যা কম। কখনো অঝোর ধারায়, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টির খামখেয়ালিপনা বোঝা বড় দায়। তাই অনেকেই বাড়ির বাইরে বের হচ্ছে না। সাধারণ দিনে একটি লোকাল ট্রেন হুগলি স্টেশনে ঢুকলে 5 থেকে 6টি অটো ভর্তি হয়ে যায় বলে দাবি এখানকার অটো চালকদের। কিন্তু অবিরাম বৃষ্টির জেরে মেরে কেটে একটি অটো ভর্তি হচ্ছে না বলে তাদের দাবি। আমরা হুগলি স্টেশন সুজুরো কোর্টে গাড়ি চালাই। কালকে সারাটা দিন মানে শনিবার হোক বা রবিবার হোক টুকটাক প্যাসেঞ্জার হতো, কিন্তু প্রকৃতির যা খেলা, এই খেলাতে আমরা পুরো শেষ। কালকে সারাদিন কোনো প্যাসেঞ্জার ছিল না। আজকেও মানে সারাদিন ধরে আমরা বসে আছি। হয়তো একটা ট্রেন ঢুকলে আমাদের যেখানে 4 গাড়ি 5 গাড়ি প্যাসেঞ্জার হতো, এখন ট্রেন ঢুকলে 2টো 1টা প্যাসেঞ্জার হচ্ছে, মানে প্যাসেঞ্জার না হওয়ার মতো। ওই জন্য আস্তে আস্তে সব অটোওয়ালারা ম্যাক্সিমাম অটোই বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে। এবার স্বাভাবিক যদি বিকেলের দিকে যদি একটু বৃষ্টিটা কমে তাহলে একটু প্যাসেঞ্জার হয়। যেমনি আমাদের অপোজিটেই আছে হুগলি স্টেশন ত্রিবেণী, তাদের যেমনি ব্যান্ডেল চার্জ শুরু করে ব্যান্ডেল চার্জ, ইমামবাড়া বা আপনার ওটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, এইসব দিকেও ওদের কিছু প্যাসেঞ্জার হয়। কিন্তু আমরা ওদেরও দেখছি যে ওদেরও কোনো প্যাসেঞ্জার নেই। ওদেরও গাড়ি 30-32টা গাড়ি আছে, সব গাড়ি ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে। 2-4টে গাড়ি চলছে। আমাদের ড্রাইভারদের বা আমাদের যারা মালিক আছে তাদের রোস্ট তোলার দূরের কথা, মানে সে না খেয়ে মরার পরিস্থিতি হয়ে গেছে এখন। আর যারা অতি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তাদের অবস্থাও করুন। বাইরে বেরিয়েও পড়তে হচ্ছে মহা বিপাকে। সেভাবে বাস অটো পাওয়া যাচ্ছে না বলে দাবি সাধারণ মানুষের। তবু না বেরোলেই নয়, এমন পরিস্থিতিতে শত কষ্টেও বাইরে বেরোতে হচ্ছে অনেককেই। অনেক দাদু মারা গেছে, মামা দাদু কাজ আছে, সারাপুরিতে যেতেই হবে ওখানে। সব আমাদের সব আত্মীয় যেহেতু না গেলেও নয়, সে কারণে ফ্যামিলি নিয়ে যেতে হচ্ছে। ফ্যামিলির ব্যাপার যেহেতু দাদু মারা গেছে, আটকন্যা নিয়ম ভাঙা, সেটা নিজের অন্যভাবে আনন্দ। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু তার জন্য বাইকে আসতে একটু অসুবিধা হলো। আমি অটো পেলাম না, সারাগঞ্জ থেকে আসছিলাম, সেই কারণে বাধ্য হয়ে বাইকে আসতে হলো। তার জন্য রিস্ক হলো, আসা উচিত নয়, তবুও বাধ্য হয়ে আসতে হলো আমাকে। কিন্তু ওইখানে অনুষ্ঠানে যেতেই হবে। অটো পেলাম না, অনেকক্ষণ ওয়েট করে অটো পেলাম না। ট্রেনটাও মিস করলাম 12:30। সেই 12:45 বর্ধমান যখন কখন আসবে কোনো ঠিক নেই, ওয়েট করতে হচ্ছে কখন আসবে। নিম্নচাপে তো যাভাবে বৃষ্টি হচ্ছে কাল থেকে শুরু হয়েছে, সে খুবই খারাপ পরিস্থিতি। সাধারণ মানুষের যে কাজকর্ম বা আমাদের খেটে খাওয়া যে মানুষরা আছে, যারা প্রতিনিয়ত বেরিয়ে আমাদেরকে সংসার ধর্ম করার জন্য কাজ করতে হয়, আমাদের কাজের বিরুদ্ধে খুবই অসুবিধা হচ্ছে। সারাদিন সারা রাত বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি থামার তো কোনো সম্ভাবনাই নেই। চারিদিক জলে থই থই করছে, দোকানপাট সবই বন্ধ। সবাই একটা বৃষ্টির আমেজ যেন পেয়ে গেছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছি। যারা হসপিটালে আগত পেশেন্ট, তাদের তো খুবই অসুবিধা হচ্ছে। পেশেন্টকে আনা, সিটি স্ক্যান করা বা অন্য যে কোনো ট্রিটমেন্টের জন্য যদি কিছু করতে হয় বা ওষুধপত্র কেনার জন্য আমাদের খুবই বিপদের মধ্যে। আগামী 48 ঘন্টাতেও বৃষ্টি কমবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একই সঙ্গে 3 পুত্র সন্তানের জন্ম দিল ভদ্রেশ্বর তেলেনীপাড়ার বাসিন্দা এহেরতাসা বেগম। খুশি গোটা পরিবার। একসাথে 3টি পুত্র সন্তানের জন্ম দিলেন ভদ্রেশ্বর তেলেনীপাড়ার বাসিন্দা এহেরতাসা বেগম। এখানকার দম্পতি মোহাম্মদ আলিম ও এহেরতাসা বেগমের 7 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে আজ 3টি পুত্র সন্তানের জন্ম দেন এহেরতাসা বেগম। খুশি গোটা পরিবার। 3টে ছেলে, ভালো লাগছে তো? পেশায় কাপড় ব্যবসায়ী 3 পুত্র সন্তানের বাবা মোহাম্মদ আলিমের বক্তব্য, একটি কন্যা সন্তানের পর 3টি পুত্র সন্তান হওয়ায় আমরা খুব খুশি। আমরা 4 জনকেই মানুষ করব। আমার বাড়ি হচ্ছে তেলনীপাড়া, আর এই পান্ডে নার্সিংহোমে আমার 3টি ছেলে হয়েছে। 3টি ছেলে খুব ভালোই হয়েছে। আমি ভীষণ আনন্দ, আর আমার পরিবারের সবাই আনন্দ। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে টিকিয়াপাড়া, হাওড়া টিকিয়াপাড়া। তিনিরা এসছেন, তিনিরা খুব আনন্দ, খুবই ভালো আর খুবই খুশি। আর সবার থেকে খুশি পান্ডে নার্সিংহোমে হয়েছে। আর ডাক্তার নন্দী হাতে ছিলে পেশেন্ট, আর তিনি অনেক ভালোভাবে অনেক ভালো করে পেশেন্টকে দেখে এত সুন্দর কাজ করেছেন, কি বলবো। আমি খুবই, আমি ওনার কী বলবো, কিছু বলার নেই।
সবাই সবাই ভীষণ খুশি, ভীষণ মানে ভীষণ খুশি। অন্যদিকে এই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, দেখুন, ট্রিপলেট প্রেগনেন্সি খুব যে আনকমন তা নয়। পার্টিকুলারলি আজকের দিনে যেখানে ইনফার্টিলিটিতে ওভিউলেশন ইন্ডাকশন করা হয়, সেখানে মোর দ্যান ওয়ান প্রেগনেন্সি, more than one baby rather, is very common. কিন্তু এই পেশেন্টে ইন্ডাকশন করা হয়নি, এটা স্পন্টেনিয়াসলি এর 3টে বাচ্চা ছিল। এর আগেও আমার কাছে ইন্ডাকশন নিয়ে 3টে বাচ্চা এসেছিল, কিন্তু তাকে আমি নিয়ে যেতে পারিনি পুরো মাস পর্যন্ত। এই কেসটাও পুরো মাস পর্যন্ত যায়নি। একে আমি 35 সপ্তাহে সিজার করতে বাধ্য হলাম, কারণ পেশেন্ট লেবারে চলে গেছিল, আর আটকানো যাচ্ছিল না। তার আগে পর্যন্ত কয়েকবার ভর্তি হয়েছে, লেবার পেন উঠেছে এবং আমরা সেটাকে সাপ্রেস করেছি। পান্ডে নার্সিং হোমে ম্যাচিওর ভায়াবল বেবি এই প্রথম হলো 3টি, মানে এটাই ফার্স্ট লাইভ বর্ন বেবি। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। জাঙ্গিপাড়া থানার ফুরফুরা গ্রামে বাজ পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনায় আহত আরো 3 জন। রবিবার দুপুরে হুগলির জাঙ্গিপাড়া ফুরফুরা চারপুর গ্রামে বাজ পড়ে মৃত্যু হল মালতী মুর্মু নামে এক মহিলার। মালতী দেবী মাঠে ধান বীজ বোনার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়, তার সাথে ঘন ঘন বাজ পড়তে থাকে। একটি বাজ পড়ে মালতী দেবী সহ মোট 4 জন আহত হয়। মাঠের কৃষকরাই আহতদের জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মালতী মুর্মুকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটা ঘটেছিল বলতে, বৃষ্টি হচ্ছিল, এনারা 4 জন মিলে মাঠে রুইছিল। হঠাৎ বিদ্যুতের আওয়াজে উনি পড়ে যায়, জলেতেই পড়ে যায় অজ্ঞান হয়ে। সঙ্গে সঙ্গে মানে যারা আরও সঙ্গের সাথী ছিল তাদেরও কিছু কিছু আঘাত হয়েছে, কিন্তু ইনি পড়ে যাওয়ার ফলে লোকজন ডেকেছে। তখন আমরা গিয়ে দেখি উনি জলে পড়ে গেছে, মাথায় একটা মানে মাথাটা ফেটে আঘাতের চিহ্ন, তখন রক্ত বেরোয়নি, মানে একটা ফুটো মতো হয়ে গেছে, গলার চারদিকে একটুখানি হয়ে গেছে। তখন মোটামুটি সেন্সলেস হয়ে গেছে অলরেডি। আমরা সবাই মিলে ওকে চ্যাংদোলা করে ওখানে নিরারপুর স্কুল আছে, ওখানে তুলে নিয়ে আসে ওখান থেকে প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসি। ঠিক আছে, ডাক্তার ডেকে নিয়ে আসার পর আমরা গাড়ি করে এই জাঙ্গিপাড়া হসপিটালে যখন নিয়ে আসি, তখন ডাক্তারবাবু বললেন যে উনি ডেথ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া বাবুগঞ্জ বয়েজ ক্লাবে দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল। 43 বছরে পদার্পণ করতে চলেছে চুচুড়ার বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো। এই পুজোর থিম বাহুবলী 2। উদ্যোক্তাদের দাবি, বাংলার বুকে এই প্রথম কারাবন্দীদের হস্তশিল্প সহযোগে এখানকার মণ্ডপ তৈরি হবে। আজ খুঁটি পুজোর দিন এখানে উপস্থিত হয়েছিলেন জাতীয় কবি অরুণ চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর তথা এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক জয়দেব অধিকারী, বিশ্বজিৎ সান্যাল সহ এলাকার মানুষরা। সকাল থেকেই অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান পুজো প্রাঙ্গণে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে পুজো পাঠ। 43 বছরের এই পুজো ও পুজোর থিম প্রসঙ্গে পুজো কমিটির প্রধান উপদেষ্টা জয়দেব অধিকারী জানান, বাবুগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর 43 বছরে পদার্পণ করলো। প্রত্যেক বছরের নয়, এবছরও আমরা ঘন বর্ষার মধ্যে মা দুর্গাকে স্মরণ করে খুঁটি পুজো আছে করলাম। এই খুঁটি পুজোয় আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের চুচুড়া শহরের পশ্চিমবাংলার স্বনামধন্য কবি আমাদের অরুণ চক্রবর্তী মহাশয়। ওনাকে আমাদের বাবুগঞ্জ পল্লীবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার জন্য। আমরা চাইবো আগামী দিনে উনি আমাদের এখানে আসুক, আমাদের উৎসাহ দিক, যাতে আমরা আমাদের চলার পথ আরও এগিয়ে যেতে পারি। আমাদের থিম এবছরে বাহুবলী 2 এবং সাউথ ইন্ডিয়ান স্টাইল। বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান কাপড়ের ডিজাইন এর মধ্যে থাকবে, সাউথ ইন্ডিয়ান ফুলের ডিজাইন, সাউথ ইন্ডিয়ান কাজ আমাদের এখানে
যে আমাদের শিল্পী আশিস দাস প্রেসিডেন্সি জেলের যারা মানে আবাসিক তাদের মাধ্যমে তাদের দিয়ে আমরা কাজটা করাচ্ছি, যাতে আগামী দিনে তারা ওখান থেকে সংশোধনাগার থেকে বেরিয়ে যাতে তাদের জীবনযাত্রা শুরু করতে পারে এই কাজের মাধ্যমে। অন্যদিকে এখানে এসে জাতীয় কবি অরুণ চক্রবর্তী বলেন, ৪২ পার হয়ে ৪৩-এ পড়লো এবং এই খুঁটি পুজোটা মজার ব্যাপার, একটা উৎসবের শুরু হলো আজ থেকে, তাই তো? সবাইকে একসঙ্গে পাওয়া গেছে, সবাই আছেন এবং দায়িত্ব বাড়লো, মানে এই পুজো তো একা করা যায় না। সুতরাং সবাই মিলেই যে পুজোটাকে সার্থক করতে হবে তার যে একটা অঙ্গীকার এবং অলিখিত শর্ত এবং শপথ, তাই তো? সুতরাং প্রত্যেকের অবদান এতে থাকবে, আছে, এবং পাড়ার ছেলে মেয়েরা প্রস্তুতি নিশ্চয়ই নেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই আনন্দময় শক্তি পূজার সময় আমাদের যে একটা সমবেত সৎ চেতনা, বিশুদ্ধ জীবনের জন্য আমাদের আকুতি, আমাদের মানসিক পবিত্রতা, সামাজিক সচেতনতা সব মিলিয়ে একটা অসাধারণ দর্শন তৈরি হয়, সেটাকে আমরা মানতে চাই, জানতে চাই। আর সবচেয়ে মজা হচ্ছে ৪৩ বছর মানে কয়েকটা জেনারেশন পার হয়ে গেছে। আমি সহজে ওর সাথে কথা বলছিলাম যে পরবর্তী জেনারেশন এগিয়ে আসছে কিনা, দেখলাম সত্যি কিছু যুবক আছেন, তারা হালটা ধরবেন, এটাই নিয়ম। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 75%, বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। বাড়িতে ঢুকে খুন প্রৌঢ়, চাঞ্চল্য বেহুলায়। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি অবিরাম বৃষ্টিতে নাজেহাল জনজীবন। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত ৮টায় NAMBC-তে দেখুন হুগলি আজকে। নমস্কার।